10 থেকে 20,000 টাকা ইনকাম করেও কীভাবে খুবই সুন্দরভাবে বাঁচা যায় এবং পিছিয়ে না থেকে আরও ভালোভাবে সামনে আগানো যায়, এই বিষয়টা নিয়ে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো তার আগে আমি বলে নিচ্ছি আপুরা, আমরা কিন্তু এখন গ্রামে আসি, গ্রামে চলে আসছি। তো আজকে একটা আপুর কমেন্টস ধরে কথা বলবো। আপুটার আইডি হচ্ছে সাদিয়া সরকার। আসসালামু আলাইকুম আপু, আমার বিয়ে হয়েছে 4 বছর, আমার একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ, ওর বয়স 3 বছর চলছে। তো আপুর পুরো কমেন্টসটা আমি পড়লাম না। আপু এভাবে কমেন্টস করছে যে আমার হাজব্যান্ড হচ্ছে শহরে থাকে, সে প্রতিদিন প্রায় 2,000 টাকা ইনকাম করে, আর এভারেজ মাঝে মাঝে বেশিও করে, মাঝে মাঝে কমও করে, এবং আপু হচ্ছে তার বাচ্চাকে নিয়ে গ্রামে থাকে, আলাদা থাকে। তো এই কমেন্টসটা নিয়ে তারপর আপু বলছে যে আমি আরও আমাদের 2 লাখ টাকা ঋণ আছে, কীভাবে শোধ করব। পাশাপাশি আপু বলছে যে তার ছোট মেয়েটাকে নিয়ে সে শহরে পড়াশোনা করাবে, এটা তার স্বপ্ন আছে। এখন সে পরামর্শ চাইছে যে এই মুহূর্তে সে কী করতে পারে। তো যাই হোক, আপুর সমস্ত প্রশ্নের উত্তরগুলো বা পরামর্শগুলো আমি দেওয়ার চেষ্টা করব, আমি যতটুকু বুঝতে পারি। তো তার আগে আমি বলে নেই আফুমনিরা, আমি কোথায় আসছি। এই যে দেখেন, আমি আসছি আমার গ্রামের বাড়িতে। আজকে খুব মন ছটফট করছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল যেহেতু ওর ছুটি ছিল, তাহলে চলো আমরা দুজনে মিলে চলে যাই বাড়িতে, গিয়ে দেখে আসি ঝড় বৃষ্টিতে কোথায় কি হয়েছে না হয়েছে, কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি কোরবানির জন্য। তো সেই জন্য হয়তো বা দেখতে আসলো। আর পাশাপাশি এখানে কিছু কাজ বাকি আছে আপুরা, যেমন পর্দার যে স্ট্যান্ড লাগাবে সেগুলো এখানে ড্রিল মেশিন করে ক্লিপ লাগানো হয়েছে, কিন্তু স্ট্যান্ডগুলো এখনও আনা হয় না। তো এগুলো তো বাড়িতে এসেই প্রথমে সব কিছু দেখলাম, ঘর বাড়ি কোথায় কী অবস্থা, জানলা কপাট খুলে দিলাম একদম আবহাওয়া সুন্দর পাস করার জন্য। তো সাথে সাথে একটু ঝাড়ু মোছা, মানে মুছবো না আজকে, শুধু ঝাড়ু দিলাম। আর এখানে এসেই আমার হাজব্যান্ড ছাদে গেল, ছাদে অনেকগুলো ডাল পড়ে আছে, পাশাপাশি ও কিছু সজনা আনছে। আর দেখুন একদম চারিদিকে কচুর গাছে ভরে গেছে, মানে চারিদিকে আবার সবজিতে ভরপুর আর জঙ্গলে ভরপুর। তো এখানে এক মাসের মধ্যে এরকম হয়ে যায় পুরা। কারণ হয়েছে কি জানেন, এই মাটিগুলো হয়েছে আমরা যেখান থেকে আনছিল, মানে যে জমি থেকে, ওখানে মনে হয় কচু গাছ ছিল। তো যাই হোক, এগুলো যতদিন বাড়ি না থাকে আপুরা ততদিন তো এভাবে থাকবে হবে। আবার যখন আল্লাহ তাআলা বাড়ি থাকার সুযোগ দেবে তখন হয়তো বা রেগুলার থাকলে এরকম থাকবে না। তো চারিদিকের পরিবেশটা একটু দেখাইতেছিলাম আপুরা। তো এই যে দেখুন, তো আমি আপুর কমেন্টসের উত্তর ধরে অনেক অনেক মানে কথা বলবো। তার আগে এই যে আমি আমার বাড়ির চারিদিকটা একটু আপনাদের দেখালাম, যে আপুরা বাড়িতে আমরা থাকি না, তো এখনও পুরোপুরি কাজও কমপ্লিট না। এটা আমার একটা স্বপ্নের বাড়ি, আমার একটা মানে কি বলবো, আমার স্বপ্ন পূরণ আর কি। তো যাই হোক, এটা অনেক কষ্টের, মায়ার। আর প্রতিটা মানুষেরই প্রতিটা জিনিস আসলে অনেক কষ্টের থাকে, অনেক আদরের থাকে। এই তো যাই হোক, তো আমি দেখাইতেছি আপুরা যে প্রত্যেকটা জিনিস কীভাবে রেখে গেছি, কী কী আছে। আর এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, সেই সকাল 6টায় আমরা হালকা নাস্তা করে তারপর হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম। তো এসে দেখি সব কিছুই যেভাবে রেখে গেছি আছে, কারণ হচ্ছে কী কী রাখছিলাম তো মনে নাই, সেজন্য আবার দেখলাম যে খাওয়া যায় কিনা কিছু। তো অবশেষে দেখলাম যে না, ট্যাঙ্কিতে পানিও আছে, কিন্তু একটা বিষয়, ট্যাঙ্কির এই পানিটা আমি ব্যবহার করতে পারবো না পুরা। কারণ হচ্ছে ট্যাঙ্কির এই পানি, জমানো পানিটা ব্যবহার না করাই উত্তম। যারা যারা শহরে থাকেন, দূরে থাকেন, গ্রামে বাড়ি ফেলে এরকম, তাদের জন্য ছোট্ট একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনারা অনেক দিন পরে যখন বাড়িতে আসবেন, কখনোই জমানো ট্যাঙ্কির পানি আপনারা ব্যবহার করবেন না। এবং টিউবওয়েলের পানিও আপনারা সাথে সাথে ব্যবহার করবেন না। কেন করবেন না? অনেকগুলো লজিক আছে। প্রথমত, পানিগুলো অনেক আগের পুরনো থাকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক ধরনের জিনিস থাকতে পারে, যেমন ধরেন অনেক সময় আছে না, মানে যে আপনার শত্রু বা চোর যারা থাকে, এরা হচ্ছে পানির মধ্যে, রিজার্ভ পানির মধ্যে কিছু একটা মিশিয়ে রাখবে। যখনই আপনারা আসবেন, খাবেন, তখন হয়তো আপনাদের ক্ষতি হতে পারে। এরকম আশেপাশে অনেক ঘটনা ঘটছে, যে কারণে আমি বললাম। তো যেই জন্য আমরা ট্যাঙ্কির পানিটা হাত পা ধোয়ার জন্য ইউজ করতেছি। আর বাকি আমার হাজব্যান্ডকে বললাম যে মোটর মানে চালাই দাও, আমি হচ্ছে নতুন পানি একদম সরাসরি নিচ থেকে পাইপ দিয়ে যে পানিটা উঠবে, ওই পানি দিয়ে এখন যতটুকু সময় আছে কাজ বাজ করবো, রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখুন আপুরা, এলোমেলো, আমি একটু দেখাই নিতেছি যে আমার এই যে বাড়িটা, যে কীভাবে কতটুকু কী অবস্থায় আছে। ঝড় বাতাসে তো অবস্থা খারাপ। আর আফসানার আব্বু হচ্ছে পর্দার স্ট্যান্ডে মাপ নিতেছিল। এই যে দেখুন, তো আপুরা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যদি স্বামী শহরে কাজ করে, ভালো ইনকাম করতে পারে, আর পরিবার গ্রামে থাকে, তাহলে গ্রামে থেকে খরচ নিয়ন্ত্রণে কিন্তু রাখা যায়। তাহলে কিন্তু খুব অল্প সময় দেখবেন শক্ত একটা ভিত্তি তৈরি করা সম্ভব। কারণ শহরের তুলনায় গ্রামের জীবনযাত্রা খরচ অনেক কম,
এই সুযোগটা যদি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা যায় তাহলে ঋণ শোধ করা যায়, সঞ্চয় করা যায়, সব কিছু কিন্তু অনেক সহজ হয়ে যায় আপুরা। কারণ গ্রামে কী নাই বলেন, হাত বাড়ালে খাওয়া অফুরন্ত ন্যাচারাল সবজি, খাবার দাবার, ইচ্ছে করলে অনেক কিছু করা যায়। ঋণ থাকলে প্রথম লক্ষ্য হওয়া উচিত সেটা হয়েছে যে আপনার ঋণ ক্লিয়ার করা। কারণ ঋণ মানেই শুধু টাকা না, মানসিক চাপ। তাই কিছুদিন কষ্ট হলেও পরিকল্পনা করে এগুলো কিন্তু ভবিষ্যৎ অনেক হালকা ও নিরাপদ হয় আপুরা। আর যেসব আপুরা চান যে আমরা গ্রামে থাকি, শহরে বাচ্চাকে পড়াশোনা করাবো, তো বাচ্চার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শহরে পড়াশোনা মানে শুধু স্কুল ফি না, বাসা ভাড়া, যাতায়াত, খাবার, কোচিং সব মিলিয়ে বড় একটা খরচ কিন্তু। তাই আগে ভিত্তি মজবুত করা, তারপর ধীরে ধীরে পরিবারকে শহরে নিয়ে আসা, এটাই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত। তো আমরা তো বিয়ের পর থেকেই শহরে থাকি, সেটা আলাদা, মানে আমরা বিয়ের আগে থেকেই শহরে থাকি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা একবার গ্রামে আসেন, গ্রাম থেকে শহরে আসবেন, তারা কিন্তু আপনাদের আশ্রয়, নিরাপত্তা, মানে আপনাদের যেখানে আপনারা জীবনের একটা নিরাপত্তার জায়গায় আসতে পারবেন, সেই জায়গাটায় আগে আপনারা শক্ত করবেন। শক্ত করে এখানটা আপনারা সব কিছু সুন্দর করে পরে আপনারা শহরে যাবেন আপুরা। কারণ হচ্ছে আপনার শহরমুখী জীবনটা কিন্তু ঝুঁকিপূর্ণ, শহরের জীবনটা কিন্তু স্বস্তিদায়ক না। এটা রঙিন চকচকে মনে হয়, কিন্তু আসলে কিন্তু একটা সময় কিন্তু দেখবেন দিন শেষে মন হবে যে আমি আমার গ্রামে চলে যাই। তো এটার জন্যই কিন্তু আমি মনে করি যে আপুরা যে যারা গ্রামে আছেন, বাচ্চা ছোট, তারা এই মুহূর্তে হুঠাৎ সিদ্ধান্ত না নিয়ে আগে আপনি ঋণ শোধ করেন। যেহেতু আপুর হাজব্যান্ড হচ্ছে প্রতিদিন প্রায় 2000 টাকা অ্যাভারেজ ইনকাম করে, মানে প্রায় 60,000 টাকা। তো ধরে নিলাম সে যদি কমও হয় ইনকাম, 50,000 টাকাও ইনকাম করে, তাহলে কিন্তু তার শহরে খরচ আছে 10,000 টাকা, সে খাওয়া থাকা সব কিছু মিলে 10,000 টাকা তার নিজের খরচ। পাশাপাশি যে টাকাটা থাকে সেটা আপনার হয়তো বা পরিবারের খরচ আরও 10-15 হাজার হতে পারে। এরপরও যে টাকাটা থাকবে আপু, সেই টাকাটা দিয়ে কিন্তু আপনার 6 মাসের মধ্যে ঋণ শোধ করা সম্ভব, আপনার যতটুকু টাকা ঋণ আছে আমি মনে করি। তো সেজন্য আপুকে আমার পার্সোনাল পরামর্শ দেব, বাচ্চা যেহেতু ছোট, আরও পরবর্তীতেও আপনি শহরে আসতে পারবেন। আগে ঋণ শোধ করেন, বাড়িতে যদি অনেক ভালো আপনার ব্যবস্থা না থাকে, সেই ব্যবস্থাগুলো আগে করেন। যে আপনি শহর থেকে যদি হোঁচট খান, আল্লাহ না করুক ভাইয়ার ইনকামটা যদি স্টপ হয়ে যায়, তখন আপনি কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, সেই ব্যবস্থাগুলো আগে বাড়িতে করেন। তারপর হচ্ছে আপনি শহরে যাওয়ার চিন্তা করেন। আর এই মুহূর্তে যদি আপনি গ্রামে থাকেন, আপনার জন্য বড় বেনিফিট হচ্ছে যে প্রতি মাসেই মোটা অঙ্কের টাকা সেভ করে তারপর হচ্ছে ঋণ শোধ করতে পারবেন। তো আপুরা আপনাদের দেখায় যে এই যে বললাম না যে আমি জমানো পানি দিয়ে কোনো কাজ করব না, সেজন্য এই যে আমার হাজব্যান্ড মোটর চালাই দিছে, কারেন্ট চলে আসছে। তো যে কারণে এই যে আমি পানি ধুয়ে ধুয়ে এখন বালতিতে ভরতেছি। আর এই গ্রামে আসার পরে যতটুকু সময় থাকি, বিশ্বাস করেন আপুরা, এত ভালো লাগে, এত শান্তি লাগে। আর আমাদের বাড়িটা তো এমন সুন্দর জায়গায়, আশেপাশে চারিদিকটাই হচ্ছে মানে এত নীরব নিস্তব্ধ। অনেক দূরে বাসা মানুষের, তারপরও নীরব নিস্তব্ধ। আবার একদম মেন রোড না, আবার একদম খারাপ জায়গা না। মানে আমাদের প্লট থেকে 50 হাত দূরে মেন রোড, মানে 50 বা এরকম হবে, হ্যাঁ 50 হাত দূরেই হয়তো বা মেন রোড। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ একদম গ্রাম, এবং শহরও না গ্রামও না। তো আমি এসে এখানে আমার এখন এত ক্ষুধা লাগছে, ঘরে তো কিছুই নেই, কারণ আমরা আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, যা ছিল তাই দিয়ে আমি একটা রেসিপি করবো আপুরা। এখানে নিয়ে নিলাম আল্লাহর দান ন্যাচারাল সবজি, কচুর শাক, আর এটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি। প্রায় ভিডিওতে দেখবেন আমি যখন গ্রামে আসি আপুরা, তখন কচুর শাকটা কাটি নেই। তো দেখুন আমাদের পানিতে কত পরিমাণ আয়রন, এই আয়রনের জন্য কিন্তু আমাদের ছাদে 2টা ট্যাঙ্কি। তো যেহেতু আমি ছাদের ট্যাঙ্কির পানির কাজ করতেছি না, ফিল্টার পানি এখনও আমি ওখান থেকে জমানো পানিটা ফেলে দেবো, কাজ করব না, সরাসরি পানি। আর এখানে সব আছে আপুরা, দেখেন আদা, রসুন, পেঁয়াজ, আলু, যা যা রেখে গেছিলাম ওগুলো এভাবে পড়ে রয়েছে, এখনও নষ্ট হয় না। আর এই যে চালও আছে কিছু, কয়েক ধরনের চাল। তো আমি এখানে 1 পট চাল নিলাম, এই যে 1 পট চাল রান্না করব। আর এই কচু শাকটা, ডাল, তারপর সজনে ডাঁটা দিয়ে আমি একটা ভিন্ন রকম একটা রেসিপি করব, যেটা আমার মনের মতন করে। এখনও পর্যন্ত এই ধরনের রেসিপি মানে আমি করি নাই। আমার মনে হয়েছে যে যেমন খুশি তেমন একটা রান্না করব। এত ন্যাচারাল সবজি, শাকসবজি, তো এখানে এটা দিয়ে ভাত খাবো। তো যাই হোক, এটা করতে করতে বলি আপু, মনে রাখবেন যে সফলতা কিন্তু একদিনে আসে না। ছোট ছোট সঠিক সিদ্ধান্ত, একটু ধৈর্য আর পরিবারের বোঝাপড়া, এই 3টা জিনিস থাকলে যে কোনো অবস্থায় থেকেও কিন্তু আপনি বড় কিছু মানে করতে পারবেন, বড় কিছু করা সম্ভব আপুরা। আজকের কষ্টটাই কিন্তু আগামী দিনের স্বস্তি। তো হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে আপনারা ভুল করবেন না আপুরা। তারপরে এই যে দেখুন, অনেক দিন হয়েছে তো, মানে গ্যাসের এই চাবিটা খুবই ডিস্টার্ব করে। এইটা অনেক আগের চুলা, আমার বাচ্চারা যখন খুব ছোট
তখন আমরা তো সবাই যৌথ ছিলাম, ওই সময়টা আমি শুধু খিচুড়ি, পায়েস, নুডলস এগুলো রান্না করতাম এই চুলায়। তো ওই সব জিনিসপত্র দিয়েই কিন্তু এখন আমার সংসার, নতুন সংসার আপুরা। আমার এই যে সংসার শুরু হলো, এতদিনে শহরের সংসার আর গ্রামে এসে যৌথ ছিলাম, আর এখন নিজের ঘর হয়েছে, নিজের সংসার হয়েছে। কি যে একটা ভালো লাগা কাজ করতেছে আপুরা। আমি জানি প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে এরকম যে হ্যাঁ আমার নিজের কিছু হোক, আমার একান্তই নিজের থাকুক, যেখানে আমি যেমন খুশি তেমন চলবো, কেউ আমাকে সাড়া নেবে না, কেউ আমাকে মানে খবরদারি করবে না। তো এই যে একটু ডাল ছিল, অল্প করে একটু ডাল, এই ডালটা দিয়ে তারপর হচ্ছে কচুর শাক আর সজনাটা রান্না করবো আপুরা। তো আপুরা অনেকেই ভাবেন কম ইনকামে ভালোভাবে চলা সম্ভব না, কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিকল্পনা থাকলে 10-20 হাজার টাকাতেও একটি পরিবার সুন্দরভাবে কিন্তু গড়তে পারে, বিশেষ করে যদি পরিবার গ্রামে থাকে। গ্রামে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো কি জানেন, সেটা হয়েছে অনেক জিনিসই সহজে পাওয়া যায়। এই যে যেমন দেখো না, আমি আসার সাথে সাথে আমার কোনো কিছু কিনতে হবে না। এই যে এত সজনা হয়ে রয়েছে আপুরা, দেখেন সজনার ডালগুলো কাত হয়ে ছাদের উপর পড়ে আছে। এত সজনা ধরছে, আলহামদুলিল্লাহ পুরো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ এত সুন্দর সজনা ধরছে। কিন্তু এই সজনাগুলো সব ছাদে গড়াগড়ি খাচ্ছে, ওই যে ডালগুলো যে নুয়ে গেছে আর কিছু ডাল ভেঙে গেছে, এগুলো দেখার জন্যই আসলে আসছিলাম। আর দেখেন সজনাটা অনেকটা বড় হয় নাই, ছোট ছোট এখনও। আর এটা 12 মাসি সজনা গাছ, সেই জন্য কিছু বড় কিছু ছোট। তো আমি এখান থেকে কিছু সজনা নিয়ে এখন রান্না করব, আর বাকিটা যাওয়ার সময় কিছু তুলে নেব, কারণ এগুলো নষ্ট হবে না, ওই যে ছাদে পানি যেখানে আছে ওখানে সজনা লেগে যাচ্ছে। তো এটাই বলতেছিলাম যে আপুরা, যা শহরে কিনতে হয় গ্রামে অনেকটাই কিন্তু নিজের থেকে জোগাড় করা সম্ভব। এই জন্য কিন্তু আয়ের টাকাটা পুরোপুরি খরচ না করে কাজে লাগানো যায়। এই টাকাটা যদি শুধু খরচ না করে বিনিময় করা মানে বিনিয়োগ করা যায়, তাহলে কিন্তু আসল পরিবর্তন শুরু হবে। দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে ধীরে ধীরে একটি ছোট মোরগের খামার করা যায়, মোরগের বা মুরগির, ছাগল পালন করা যায়, গরু পালন করা যায়, এসব শুরু করা কিন্তু যায়। এগুলো শুধু বাড়িতে আয় দেবে না, বরং একটা স্থায়ী সম্পদ কিন্তু করতে পারবে। আপুরা যত কথাই বলি না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য আর ধারাবাহিকতা। একদিনে কিন্তু বড় কিছু হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে যদি আগান, একটু একটু করে আগালে একসময় নিজের একটা শক্ত অবস্থান তৈরি হয়। অনেক সংস্থা বা সরকারি সহায়তা এখন গ্রামে কিন্তু পাওয়া যায়, যা কাজে লাগাতে পারলে কিন্তু জীবনে আরও সহজ হয়। দেখবেন যে অল্প অল্প আয় মানে হচ্ছে বড় স্বপ্ন পূরণ। অল্প আয় মানেই কিন্তু অল্প স্বপ্ন না পুরা। সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর ইতিবাচক মনোভাব যদি রাখেন, গ্রামের সাধারণ জীবন থেকেই কিন্তু অনেক কিছু তৈরি করা সম্ভব। আর আমার কাছে মনে হয় আমাদের অধিকাংশ মানুষের মধ্যে না হতাশা, আমি কি করব, আমার আসলে হইতেছে কি না, কী করব, সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়া যায় না। এইটার কারণে আমার মনে হয় যে অনেক আগানো যায় না, পিছিয়ে থাকা হয় আর কি, যে আমি কি করব। এই যে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, এটার কারণে কিন্তু তখন দেখা গেছে যে সে তার ভালো করে কোনো লক্ষ্যই পূরণ করতে পারে না। তো আপুরা দেখুন, আমি বলছি না যে আমি গ্রামে আসছি, এখানে আশেপাশে এত সুন্দর জায়গা আপুরা, আর এত আল্লাহর দান, এত কিছু সব কিছু হয়তো বা শেয়ার করা হবে না। তো এখন এই যে গাছের একদম টাটকা লেবু দিয়ে শরবত খাবো আপুরা। কতগুলো লেবু গাছ আপনারা হয়তো বা দেখছেন, অনেক গাছপালা এখানে চারিদিকে, আর ন্যাচারাল সবজিতে ভরপুর। পাশাপাশি যদি একটু লাগানো যায় অনেক কিছুই হয়। তো আমার হাজব্যান্ড কিছু সজনে যে নিয়ে আসছিলো আগেই ছাদে থেকে, আর আমি এখন লেবুর শরবত করবো, আমরা দুজনে লেবুর শরবত খাবো। আর আমরা তো চলে আসছিলাম আপনারা দুইজনে, ওরা যেহেতু স্কুলে ছিল ওদেরকে খাবার দাবার দিয়ে তারপর খুব সকালে চলে আসছিলাম, ওদেরকে আমার বাচ্চাদেরকে। আর এই যে দেখুন সেই রেসিপিটা, প্রথমে ডাল দিয়ে তারপর হচ্ছে কচু শাক দিয়ে এটা সিদ্ধ করছি হালকা পানি দিয়ে, এরপর সজনাগুলো দিলাম, তারপরে সমস্ত ময় মশলা দিয়ে এখন আমি রসুন বাগার দিব, কালো জিরে দিয়ে এটা রসুন বাগার দিব। এটা যে এত মজা হয়, আমি সজনা কখনো দিই নাই, শুধু কচুর শাকটা এভাবে রান্না করে খাইছি, অনেক রেসিপি দেখছি ইউটিউবে। তো আজকে আমি সজনা দিয়ে রান্না করতেছি, আজকে মন ভরে এখানে বসে ভাত খাবো আপুরা। তো আরেকটা বিষয় হয়েছে আপুরা, সেটা হয়েছে যারা গ্রামে থাকেন, আপু বলেন আর ভাইয়া বলেন, সবাইকেই বলছি যে আপনারা একদমই লজ্জা না রেখে আপনারা একটা কিছু স্টার্ট করেন। স্বামীরা যদি শহরে ইনকাম করে, সেই মোটা অঙ্কের টাকাগুলো ধরে রাখেন এবং পরিকল্পনা করে করে একটা বাস্তবায়ন করেন। আর সন্তানের পড়াশোনা রইল বাকি, সেটা অবশ্যই করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। তবে ছোট থাকলে এখনও সুযোগ আছে সঞ্চয় করা বা স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণ করার এখনও সুযোগ আছে। শহরে যখনই ঢুকবেন তখনই আপনার যে টাকা ইনকাম বলছেন তার 3 ভাগের 2 ভাগের বেশি খরচ হয়ে যাবে, অল্প কিছু টাকা আপনার হাতে থাকবে। তো সেই জন্য স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে অবশ্যই একদম ডিসিপ্লিন মেনটেন করে গ্রামে থেকে
এবং গ্রাম থেকে আরও ইনকাম বাড়ানোর চিন্তা করতে হবে, তাহলে দ্রুত স্বপ্নটা পূরণ করতে পারবেন। আপুরা দেখুন আলহামদুলিল্লাহ এতগুলা সজনা তুলছি একটা ডাল থেকে, এখানে নুয়ে পড়ছে তাও অনেকগুলো আছে আপুরা, একটা ডাল থেকে এত সজনা আলহামদুলিল্লাহ। দেখুন এই সজনাগুলো আমি মামার বাড়িতে কিছু দিব, আর আমি ঢাকা নিয়ে যাব, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে। ছাদেতে যে যখন রোদ হয়, রোদ লাগে, ছাদে নুয়ে পড়ছে, আর যখন ট্যাঙ্কির পানি পড়ে বা বৃষ্টির পানি পড়ে পানি লাগে, এগুলো নিয়ে নিলাম। আর কিছু রইলো, ওগুলো যদি আমার কিসমতে থাকে, রিজিকে থাকে, তাহলে ইনশাল্লাহ কোরবানিতে এসে খেতে পারবো। আর এই যে চারিদিকের জঙ্গল পরিবেশ, কিছু কচু শাক কেটে নিলাম। আর এই যে দেখেন ঘরের সাইডে, এটা ওই যে দুধ কচু বলি আমরা, সাথে আছে খারকোল পাতা। এই পাতাটা অনেক আপুরা চেনেন কিনা দেখুন আপুরা, আমার বিশ্বাস অনেক আপুরা চেনেন। এই পাতাটা আমি নিলাম, এটার একটা রেসিপি করব ঢাকায় গিয়ে, এটা ভর্তা খাবো বা যেভাবেই খাই, পরবর্তীতে কিভাবে খেতে পারি। আর আপুরা আপনাদের যদি জানা থাকে এই খারকোল পাতাটা কিভাবে খেলে কম গলা চুলকাবে, তাহলে বা চুলকাবে না, আমাকে একটু জানাবেন। তো আপুমনিরা আপনাদের সাথে ভিডিওটা আবার একটু রিপিট করলাম। তো এই ছিল আজকের ভিডিও। একদম সরাসরি লিখে বাজেট দিতে পারিনি, কারণ এই ভিডিওটা আমার দেওয়াটা এভাবে জরুরি ছিল, যেহেতু গ্রামের ভিডিও আর বাজেটটা লিখতে একটু সময় লাগে, সেজন্য সময়ের জন্য পারি নাই। তো এভাবে আমি সংক্ষেপে আলোচনা করলাম। আপুরা যারা অনেক কমেন্টস করেন, অনেক কমেন্টস করে রাখছেন, সবগুলো কমেন্টসে আমি রিপ্লাই করার চেষ্টা করছি, এবং যেগুলো করি নাই করে ফেলবো। পাশাপাশি আমি যাদের কমেন্টস মনে করছি যে তাদের ভিডিও আনার কথা, সেগুলো সবগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তো দেখুন আপুরা চারিদিকের পরিবেশটা আবার দেখাই, খুবই মায়া লাগে যখন বাড়ি থেকে যাই, কারণ আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় আমি গ্রামে থেকে, এরকম একটা ব্যাপার। আমি তো অফ ক্যামেরায় কিন্তু আমার হাজব্যান্ডের সাথে বলতেছিলাম যে আমি ঢাকায় যাব না, আমি শহরে যাব না, আমি গ্রামে থাকবো। তো কিছু করার নেই, আসলে আরও কিছুদিন থাকতে হবে আমাদের, কারণ অনেক স্বপ্ন আছে, অনেক প্ল্যান আছে, অনেক বাধা বিপত্তি আছে। সব কিছুর পরে কিন্তু সব কিছু গুছিয়ে এগুলো মেনটেন করে তবে কিন্তু আসতে হবে। তো আমার আপুমনি ভাইয়েরা এই পর্যন্ত যদি কেউ ভিডিওতে থাকেন, প্লিজ কমেন্টস করবেন, জানতে পারলে আমার খুব ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা আপুরা, গত ভিডিওটা আপনারা অনেক বেশি ভালোবাসছেন, সেজন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।